দীপং স্টোরি ওয়ার্ল্ড, এখানে গল্প জীবন্ত। শ্রীমান বিমল আর আমি সেদিনকে আমেরিকান আর ইংরাজি পদ্ধতিতে বক্সিং অভ্যেস করছিলাম। আজ সকালেই ওই দুই দেশের বিশেষ পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে রীতিমতো তর্ক হয়ে গেছে। এখন খুব খানিকটা ঘুষোঘুষি করেও তর্কের কোনো শেষ মীমাংসা হলো না। বিমল মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেলতে ফেলতে বলল, দেখো, ঘুষির জোরেও যে তর্কের মীমাংসা হয় না, আপাতত সে তর্ককে বাতিল করে দেওয়াই ভালো। আমি বললাম, তোমার সোলার প্লেক্সাসে একটিমাত্র ঘুষি মারবার ফাঁক পেলে এখনই একটা হেস্তনেস্ত হয়ে যেত। বিমল বাঁকা হাসি হেসে বলল, কিন্তু আমেরিকান কায়দায় যে ফাঁক দেওয়া হয় না। মনে রেখো, সোলার প্লেক্সাসে ঘুষি মেরে যোদ্ধাকে অজ্ঞান করবার কৌশল প্রথম কিন্তু আমেরিকাতেই আবিষ্কৃত হয়েছিল। বাইরে থেকে ডাক পিয়ন হাঁকল। বিমল বলল, দেখো গে, বিনয়বাবুর চিঠি এলো কিনা। বাহাদুরগঞ্জে গিয়ে পর্যন্ত কোনো চিঠি চাপাটি তিনি লেখেন নিয়ে পর্যন্ত। আমি বেরিয়ে গেলাম। তারপর একখানা খাম হাতে করে ফিরে এসে বললাম, হ্যাঁ গো, ঠিক বলেছ, বিনয়বাবুই চিঠি লিখেছে বটে। তা কি লিখেছে পড়ে একটু শোনাও। আমি খাম ছিঁড়ে চিঠি বের করে পড়তে শুরু করলাম। প্রিয় বিমল ও কুমার, বায়ু পরিবর্তনের জন্য এখানে এসে পর্যন্ত তোমাদের যে কোনো পত্র লিখিনি, তার কারণ হচ্ছে এতদিন দেওয়ার মতো কোনো খবর ছিল না। এখানকার প্রধান ঐশ্বর্য ব্রহ্মপুত্র নদ। সে আগেও যেমন বইতো, এখনো তেমনি বইছে। সকালে সন্ধ্যায় তার তীরে বসে সূর্য কিরণের জন্ম ও মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে বটে, কিন্তু পত্রে সে খবরের মধ্যে তোমরা কোনো নতুনত্ব আবিষ্কার করতে পারবে না। কবির কলম পেলে এখানকার প্রাকৃতিক দৃশ্যের উজ্জ্বল বর্ণনা করতে পারতুম, কিন্তু তোমরা জানো আমি কবি নই, শুষ্ক প্রাণ বৈজ্ঞানিক মাত্র। কিন্তু সম্প্রতি এখানে একটি দেবার মতো খবর পাওয়া গেছে। তোমরা ভূত মানো না, আমিও মানি না। ভূতের গল্প শুনে ও পড়ে আমি কেবল শখ করে ভয় পেতে ভালোবাসি। হয়তো তোমাদেরও সেই অভ্যাসই আছে। তাই আমি আজ তোমাদের একটি নতুন ভূতের গল্প শোনাব। এখানকার বাসিন্দাদের মতে একটি অজানা ভূত নাকি আমারই মতো বায়ু পরিবর্তনের জন্য এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছে। কিন্তু সে ভূতটি আমার মতো শান্তপ্রিয় নয়। সে রীতিমতো উপদ্রব শুরু করেছে। রোজ রাত্রে সে ব্রহ্মপুত্রের জলে নেমে সাঁতার কাটে। তাকে চোখে কেউ দেখেনি বটে, কিন্তু সে নাকি রোজ রাত্রেই ভয়ানক হেঁড়ে গলায় কান্নাকাটি করে, আর একটা গুহার কাছে জলের ভিতর থেকে তার ভীষণ ঝাঁপায় ঝোড়ার শব্দও শোনা যায়। সে অনায়াসেই খুব চেঁচিয়ে হাসতে পারত, কিন্তু সে হাসে না, কাঁদে, খালি কাঁদে। লোকের কথায় প্রথমটা বিশ্বাস করিনি, কিন্তু দিন 5 আগে আমিও সকর্ণে তার কান্না শুনেছি। ব্রহ্মপুত্রের তীরেই একখানা বাংলোয় আমি আছি। সেদিন রাত্রে হঠাৎ বৃষ্টি আসায় আমার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে মাথার দিককার জানলাটা বন্ধ করতে গেলাম। হু হু করে ঝোড়ো হাওয়ার সঙ্গে এক আশ্চর্য ও অমানসিক কণ্ঠের উচ্চ অথচ তীব্র চিৎকার ঘরের ভিতর ভেসে এলো। তেমন কান্না ভরা বিকট চিৎকার আমি আর কখনো শুনিনি। সে চিৎকার মানুষেরও বটে, আবার মানুষের নয়ও বটে। অর্থাৎ মানুষ ইচ্ছে করলেও তেমন ভাবে চিৎকার করে কাঁদতে পারে না। 3 বার সেই চিৎকার শুনলাম। তারপর ঝড় ও বৃষ্টির রোগ এমন বেড়ে উঠল যে জানলা বন্ধ করে দিতে হলো। নদীর জলের ভিতরেই ডাঙা থেকে প্রায় 200 গজ তফাতে আছে এক শিশু পাহাড়। লক্ষ লক্ষ বছর পর
তার চূড়া হয়তো একদিন মেঘ রাজ্যে গিয়ে পৌঁছাবে, কিন্তু এখন তার মাথা জল ছাড়িয়ে 30 ফুটের বেশি ওপরে উঠতে পারেনি। এই ছোট্ট পাহাড়ের নিচের দিকে একটা গুহা আছে। জোয়ারের সময় সেই গুহাটা জলের তলায় অদৃশ্য হয়ে যায় এবং ভাটার সময় তার আধা আধি জলে ভর্তি হয়ে থাকে। আমার মনে হলো সেই ভয়াবহ আর্তনাদ আসছে ওই পাহাড়ের কাছ থেকে। পরশুদিন রাত্রে আবার এক কাণ্ড হয়ে গেল। একটা কুলি সন্ধ্যের পর জল আনতে গিয়েছিল নদীর ঘাটে, কিন্তু হঠাৎ সে মহা ভয়ে চেঁচিয়ে উঠল। তার দুজন সঙ্গী ব্যাপার কি দেখবার জন্য ঘাটের দিকে ছুটে গেল। অন্ধকারে তারা কিছুই দেখতে পেল না বটে, কিন্তু সভয়ে শুনল যে ঘাটের খুব কাছ থেকেই অমানসিক কণ্ঠে কে যেন ঘন ঘন গর্জন করছে। তারা আর না এগিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলো। কাল সকালে গোলমাল শুনে আমি নদীর ঘাটে গিয়ে দেখি সেই হতভাগ্য কুলির মৃতদেহ জলের ভিতরে অর্ধমগ্ন অবস্থায় পড়ে আছে। ভালো করে লক্ষ্য করে বুঝলাম কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। গলার উপর তখনও স্পষ্ট দেখা যাচ্ছে মোটা মোটা আঙুলের দাগ। সেগুলো যে মানুষের আঙুলেরই দাগ তাতে আর কোনো সন্দেহ নেই। কে তাকে হত্যা করলো, কেন করলো, রাত্রে নদীর জলে কে কাঁদে বা গর্জন করে? পুলিশের পাহারা বসেছে, কিন্তু এসব প্রশ্নের কোনো জবাব নেই। এখানকার লোকেরা ভয়ে বিস্ময়ে ও দুর্ভাবনায় কাতর হয়ে পড়েছে। সূর্য অস্ত গেলে পর কেউ আর নদীর ধার মারায় না। সত্যি কথা বলতে কি, আমিও হতভম্ব হয়ে গেছি। এরকম অসাধারণ ঘটনা নিয়ে তোমরা মাথা ঘামাতে খুব ভালোবাসো, তাই তোমাদের খবরটা জানিয়ে দিলুম। যদি নতুন উত্তেজনার প্রতি তোমাদের লোভ থাকে, তাহলে আমার বাংলোয় তোমাদের স্থানাভাব হবে না। অতএব আশা করছি অবিলম্বেই তোমরা সশরীরে এসেই আমার পত্রের উত্তর দেবে। ইতি তোমাদের বিনয়বাবু। চিঠি শেষ করে আমি বললাম, বিমল, তোমার মত কি? বিমল সহাস্যে বললে, তাও আবার জিজ্ঞেস করছো? এক্ষেত্রে তোমার আর আমার মতের অমিল হওয়ার তো কথা নয়। বললাম, তাহলে তল্পা বাঁধবার চেষ্টা করি। অবশ্যই। গতকাল আমরা এখানে এসেছি। জায়গাটি চমৎকার। যেখানে পাহাড়, নদী আর অরণ্যের মিল হয়, সেখানে প্রকৃতির রূপে কেউ খুঁত ধরতে পারে না। আকাশের নীলিমা আছে পৃথিবীর সর্বত্রই, কিন্তু আসলে তার সৃষ্টি হয়েছে পাহাড়, নদী আর অরণ্যের ওপরে চাঁদোয়া হবার জন্যই। বিনয়বাবু বললেন, দেখো বিমল, ওই সেই শিশু পাহাড়। বিমল আর আমি দেখলাম ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ছায়া ফেলে ছোট্ট একটি পাহাড় দাঁড়িয়ে আছে। বিমল বলল, আচ্ছা, ওরই তলায় গুহাটা আছে তাহলে? হ্যাঁ, এখন ভাটা পড়েছে তাই গুহার উপর দিকটা দেখা যাচ্ছে। আমি বললাম, আচ্ছা বিনয়বাবু, আপনি কোনোদিন ওই গুহার কাছে যাননি? না ভাই, এতদিন যাবার দরকার হয়নি। আমার বিশ্বাস ওই গুহার ভিতরটা একবার পরীক্ষা করা উচিত। বিমল বলল, হ্যাঁ, তা বেশ তো, এখনই সে চেষ্টা করে দেখা যাক না। ঘাটে অনেকগুলো নৌকা বাঁধা রয়েছে, একখানা ভাড়া করে গুহার কাছে গেলেই তো চলবে। সকলে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কোনো মাঝেই আমাদেরকে গুহার কাছে নিয়ে যেতে রাজি হলো না। বিমল বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা নৌকা ছেড়ে নেমে দাঁড়াও, আমরাই দাঁড় বেয়ে গুহার কাছে যাব। তোমাদেরকে পুরো ভাড়াটাই কিন্তু দেব। এই বন্দোবস্তে তাদের আপত্তি হলো না। বিনয়বাবু ধরলেন হাল, আর দাঁড় নিয়ে বসলাম বিমল আর আমি। নৌকা ভেসে চলল ছোট পাহাড়ের দিকে। প্রথমে নৌকাটাকে নিয়ে পাহাড়টাকে একবার প্রদক্ষিণ করা হলো। তার চারিদিকেই রোদে উজ্জ্বল নদীর জল নেচে নেচে খেলা করছে। পাহাড়টা একেবারে ন্যাড়া,
তার রুক্ষ কালো গায়ে সবুজের আঁচটুকু পর্যন্ত নেই। তারই টঙের ওপর স্থির হয়ে বসে আছে একটা শকুন। একদিকে রয়েছে সেই গুহাটা। এখন জোয়ার নয় বলে গুহার ওপর দিকটা খিলানের মতো জলের ওপরে জেগে রয়েছে। গুহার মুখটা চওড়ায় 10-12 ফুটের বেশি নয়। নৌকো গুহা মুখে গিয়ে উপস্থিত হলো। তার ভিতরটা ঘন ছায়ায় ভরা। সর্বদাই সেখানে সন্ধ্যার আলো আঁধার বিরাজ করে। সকলে নৌকার ওপরে হেঁট হয়ে বসে পড়ে গুহার ভিতর দিকটা একবার দেখবার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে শুধু জল থই থই করছে। ভালো করে কিছু দেখাও গেল না। সন্দেহজনক কিছু আছে বলেও তো মনে হলো না। আমি বললাম, কিন্তু বিমল, এখানে কেমন একটা আঁশটে গন্ধ পাচ্ছ কি? কাছে কুমির থাকলে এমনি গন্ধ পাওয়া যায়। বিমল বলল, তারপর দাঁতটা যতটা সম্ভব বাড়িয়ে দিয়ে গুহার ভিতরকার দেওয়াল ঠুকে পরীক্ষা করতে লাগলো। আচমকা নৌকাটা তীব্র বেগে পিছু হটে গুহার মুখ থেকে খানিকটা তফাতে গিয়ে পড়ল। সকলে মহা বিস্ময়ে হুমড়ি খেয়ে জলের ভিতর তাকিয়ে রইলাম, কিন্তু কিছু দেখা গেল না। আমি বললাম, জলের ভিতর থেকে ভীষণ ধাক্কা মেরে কে যেন নৌকাখানাকে দূরে ঠেলে দিল গো। বিমল বলল, সেটা বুঝেছি, কিন্তু কে সে? কুমির যে এমন করে নৌকা ঠেলে দিতে পারে এ কথা তো কখনো শুনিনি। বললাম, কিন্তু সে যেই হোক, আমরা যে এখানে থাকি এটা কিন্তু সে চায় না। বিনয়বাবু বললেন, আমরা কি আবার নৌকা নিয়ে গুহার কাছে যাব? বিমল বলল, না, আমরা একেবারে ওই পাহাড়ে গিয়ে উঠব। পাহাড়ের নিচের দিকটা নদীর জল লেগে লেগে এমন পিছল হয়ে আছে যে তার উপরে উঠতে আমাদের বিশেষ বেগ পেতে হলো। পাহাড়ের ওপরে মানুষের আবির্ভাব দেখে শকুনটা বিরক্ত হয়ে উড়ে গেল। বিনয়বাবু বলল, আরে, এই ন্যাড়া পাহাড়ের টুকরোর ওপরে একটা মাছিও লুকিয়ে থাকতে পারবে না। এখানে এসে লাভ কি? বিমল বলল, আমরা ওই গুহার পাশে গিয়ে দাঁড়ালে ভালো করে দেখবার সুযোগ পাব। গুহার পাশেই রয়েছে মস্ত একখানা পাথর, জল থেকে হাত চারেক উঁচু। আমি তার ওপরে গিয়ে জলের ধারে পা ঝুলিয়ে বসে পড়লাম। বিনয় আর বিমলবাবু আমার পাশে এসে বসল। বিমল স্থির চোখে গুহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললে, ওই গুহার ভিতরে অনায়াসেই কোনো জলচর জীব লুকিয়ে থাকতে পারে, কিন্তু বিনয়বাবু, আপনি যে চিৎকার শুনেছিলেন, কোনো জলচর জন্তুর পক্ষে কিন্তু সেই রকম চিৎকার করা সম্ভব নয়। বিনয়বাবু ঘাড় নেড়ে বললেন, না না, সে হচ্ছে মানুষের কণ্ঠে অমানসিক চিৎকার। বেশ বুঝতে পারছি, এই ভাটার সময়ও গুহার ভিতরে ডুবো জল রয়েছে। কোনো মানুষ নিশ্চয়ই ওখানে বাস করতে পারে না। কোনো মানুষ ওখানে বাস করুক বা না করুক, কিন্তু চিৎকারটা এইখানেই উঠেছিল বলে আমার সন্দেহ হয়। সেদিনের সেই চিৎকার, তারপরে ঘাটের ওপর সেই নরহত্যা, তারপর আজকের এই নৌকায় ধাক্কা মারার ব্যাপার, এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমাদের এখনই সেই বিচার করতেই হবে। আমি বিমল আর বিনয়বাবুর এইসব কথা শুনছি, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার পা ধরে টানছে। আমি বিকট চেঁচিয়ে উঠলাম, বিমল, বিমল! বিমল জলের দিকে একবার উঁকি মেরেই চোখের পলক ফেলতে না ফেলতে পকেট থেকে রিভলভার বের করে উপরি উপরি দুবার গুলি ছুড়ল। আর পরক্ষণেই এক বুক কাঁপানো গগনভেদী ভয়ঙ্কর চিৎকার কানে এলো। বিনয়বাবু জলের দিকে হুমড়ি খেয়ে পড়লেন, কিন্তু তিনি দেখলেন কেবল মস্ত একটা ছায়া জলের ভিতরে সাঁ করে মিলিয়ে গেল, এবং জলের উপরে ভেসে উঠল খানিকটা রক্ত। আমি তাড়াতাড়ি পা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো বিমলের দিকে তাকিয়ে দেখলাম। তার মুখের ভাব উদ্ভ্রান্তের মতো। তারপর আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে বললাম, বিমল, বিমল, জলের ভিতর থেকে কি আমার পা ধরে টানছিল? তুমি কি কিছু দেখেছো?
না, দেখবার সময় পেলুম কোথায়? খালি এইটুকু বুঝতে পেরেছি আমার পা ধরেছিল মানুষের দুখানা হাত। বিমল অভিভূত কণ্ঠে বলল, আমিও যা দেখেছি হয়তো সেটা মানুষেরই মুখ, কিন্তু মানুষের মুখের চেয়ে অন্তত 2.5 গুণ বড়। তার চোখ, নাক, ঠোঁট, গলা, হাত আছে, অথচ তার কিছুই সত্যিকার মানুষের মতো নয়। সে এক ভয়ানক অসম্ভব দুঃস্বপ্নের মতো। আমার গায়ে দেখো এখনো কাঁটা দিচ্ছে। নৌকা আবার পাহাড় ছেড়ে তীরের দিকে ফিরল। বিনয়বাবু বললেন, পৃথিবীতে চিরদিনই এক বিচিত্র জীবের কথা শোনা যায়। সাহেবরা যাকে বলে মারমেড, আর আমরা বলি মৎস্য নারী। ভারতের নানা স্থানে সেকেলে মন্দিরের গায়ে এই রকম জলবাসী আর এক জীবের অর্থাৎ নাগ কন্যাদের মূর্তি দেখা যায়। মৎস্য নারীদের দেহের ওপর দিকটা হয় মানুষের মতো আর নিচের দিকটা মাছের মতো, কিন্তু নাগ কন্যাদেরও ওপর দিক মানুষের মতো দেখতে হলেও তাদের নিচের দিকটা হয় সাপের মতো। আমি বললাম, কিন্তু তারা তো কল্পনা জগতের জীব। আগে শোনো, অনেক নাবিক অজানা সমুদ্র থেকে ফিরে এসে অনেকবারই মৎস্য নারীর কথা বলেছে। পণ্ডিতরা সেসব কথা ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে, কিন্তু সেদিন স্টেটসম্যান কাগজে দেখলুম এইবারে অবিশ্বাসী পণ্ডিতদের মুখ বন্ধ হয়েছে। কেন? কিরকম? সিয়েরা লিওনের ডক্টর গ্রাহাম মৎস্য নারীর একটি মমি অর্থাৎ রক্ষিত দেহ নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন। তার মৃত্যুর পর এক দোকানদার ওই দেহটি কিনেছে। বড় বড় বৈজ্ঞানিক আর জীবতত্ত্ববিদ পণ্ডিত পরীক্ষা করে বলেছেন যে ওটি একদা জীবন্ত কোনো জীবের মৃতদেহ। সে বিষয়ে সন্দেহ করবার উপায় কিছু নেই। এটিও অর্ধ মৎস্য আর অর্ধ মানবীর দেহ। এর পরেও মৎস্য নারীকে আর কল্পনা বলে উড়িয়ে দেওয়া চলে কি? বিমল বলল, কিন্তু আমি আজ যে জীবটাকে দেখলুম তার নিচের দিকটা জলের তলায় ঢাকা ছিল, তাই কি ছিল বলতে পারবো না। তবে তার মুখে ছিল এক রাস দাড়ি গোঁফ। সে কিন্তু নারী নয়। আমি বললাম, এ আর আশ্চর্য কি? মৎস্য নারী যদি সত্যিই থেকে থাকে তবে মৎস্য নরও আছে। বিনয়বাবু বললেন, হয়তো ওই জীবটা বানের টানে বা অন্য কোনো কারণে হঠাৎ ব্রহ্মপুত্রের জলে এসে পড়েছে। দিনের বেলায় গুহার ভিতরে লুকিয়ে থাকে আর রাত্রে বেরিয়ে স্বদেশে ফিরতে না পেরে কেঁদে কেঁদে বেড়ায়। এছাড়া তো কোনো যুক্তি খাড়া করতে পারছি না। সবাই ফিরে এলাম বাংলোর দিকে। কিন্তু এই ঘটনার পর ওই অঞ্চলের বাসিন্দারা কিন্তু কেউ আর কান্নার আওয়াজ কখনো শুনতে পায়নি। তার কারণটা কি বিমলের রিভলভার? এর কিছুদিন পর খবরের কাগজে একটি রহস্যময় ঘটনার বিবরণ পাওয়া গেল। টালিগঞ্জে অবস্থিত রিজেন্ট পার্ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে পরপর 3 মাসে 3টি রহস্যজনক খুন। সন্ধ্যার পর এখন ওই এলাকা দিয়ে যেতে মানুষজন ভয় পায়। বাড়িওয়ালা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আততায়ী ধরা না পড়া পর্যন্ত আর কেউই বাড়ি ভাড়া নিতে চাইছে না। ঘটনাটা পড়েই কুমার আর বিমল বাড়িওয়ালার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, কারণ খবরের কাগজে বাড়ির মালিকের নিজস্ব বর্তমান ঠিকানা দেওয়া ছিল। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, এ বাড়িখানা নিয়ে আমার রীতিমতো বিপদে পড়ে গেছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়ছে। আজ্ঞে হ্যাঁ মশাই, এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হব না। বিমল বললে, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, এই ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নাই। কুমার বললে,
এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলে এই বাড়িখানা তিনি ভাড়া লইয়াছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ আনিয়া নানা রকম পরীক্ষা করতেন। পাশে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়া গাছগাছড়ার ক্ষতি করে, সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবু উড়ে বেহারাটার মৃতদেহ বাগানের ভিতর পড়ে আসে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়া খুব শক্ত করে বাইদ্যা ফেলা হইয়াছে। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য, তার ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন শরীরের সমস্ত রক্ত রস একেবারে শোষণ করিয়া নিয়াছিল। পুলিশ আইল, কিন্তু শেষ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারা হইল না। রামময় বাবু রটিয়া দিলেন তার বাগানে ভূত আসে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময় বাবু কি তার বাগানের ভিতর যেতেন না? বাড়িওয়ালা বললেন, যাতেন বই কি, আরে বাগানের ভিতরই তো তার ছাড়াবেলা কাইটটা যেত। তারপর শুনুন না, মাস দেড়েক আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাইয়া গেল। পুলিশের তদন্তে প্রকাশ পায় ইয়ে হচ্ছে একজন পুরানো দাগি চোর। চুরি করবার মতলবে এখানে এসে বেঘরে প্রাণ হারাইয়াছে। সে হতভাগার গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরা ডোরা, আর দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললে, তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথাটা আগে বলুন। বাড়িওয়ালা বললে, আরে খুন না, হপ্তাখানেক আগে বাড়ির একটা ঘর থাইকা রামময় বাবুর মৃতদেহ পাইয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা কইরা বইলাতেছেন যে কেউ হত্যা করে নাই। হৃদযন্ত্রের কিয়া হঠাৎ বন্ধ হইয়া তার মৃত্যু হইয়াছে। কুমার শুধালে, তার দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু হুজুগের লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামবাবুর মৃত্যুর নিয়েও তা মহা হইচই পইরা যাইতেছে রে। বিমল বললে, আচ্ছা, আপনার আর কি কিছু বলবার নেই? আছে, তবে সে বিষয়ে কিছু নয়। রামময় বাবু মারা যাইবার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, শুশো, পেঁচা, বাদুর, শামসিকে এইসবের মরা দেহ পাওয়া যাইত। তাদের দেহেও রক্ত কি রস থাকতো না। বিমল বেশ উত্তেজিত হয়ে বললে, আচ্ছা, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ আর যাইতে বা হাঁটা চলা করতে চায় নাই কো। সকলেরই বিশ্বাস রাইতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থাইকাই বাইরখানা খালি পড়ে আইছে। ওখানে আর কেউ বাস করবে বলে আমার তো মনে হয় না। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার আর বিমলের চোখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, তা হইলে আমার আপত্তি কোন কারণে হইব? কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও গিয়া যদি আপনারা সেখানে থাকতে চান আর বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থলোভের জন্য, নরহত্যার জন্য নয়। বিমল বললে,
আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব, কি ঠিক আছে? বিমল ও কুমার বিকেলের পর ওই রহস্যময় বাড়িতে গিয়ে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গিয়েছে, তারই এক পাশে এই সঙ্গহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলভূমি অস্তগামী সূর্যকিরণকে চকচক করে উঠতে সাহায্য করছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসেই উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। বিমল বললে, পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়। তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবন্ত মানুষের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবন্ত জন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যের অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছে। বিমল চা ঢেলে একটা পিয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতর কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের ওপর একটা চাপড় বসিয়ে দিয়ে কুমার বললে, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বললে, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে। কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিচ্ছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপর ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপরই দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো রোষত। বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরে সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, আরে, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজা দিয়ে এগুতে এগুতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বললে, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগান বড় বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব, বুঝলে?
রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেধির ওপর যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয় তা না দেখলে আমি বিশ্বাস করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। একেই বোধহয় বলে রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখল কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে একে বধ করল? কোনো অজানা বিভীষিকা এই বাগানে বসে আছে কি? আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করতেই হচ্ছে। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখতে লাগছে। বাড়িওয়ালা সত্যি কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাত্রে ফোটে। আমার মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপরই সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপর লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2 বার গুলি বৃষ্টি করলো। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার ছোড়বার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা শুঁয়ো বা দাঁড়া
থর থর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসলো। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। বইয়েতে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও অন্যান্য দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগায়, সেই সঙ্গে সে রক্তপান করতে চায়। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে সে কাছে আকর্ষণ করে। এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুঁয়ো দিয়ে তাদের আক্রমণ করত, আর তার ফলে আজ অবধি মারা গেছে বিভিন্ন জাতের মানুষ এবং পশু। হয়তো আজকের পর এই পিশাচ আর কোনোদিনই কোনো প্রাণীকে আক্রমণ করবে না। পিশাচ রহস্য এখানেই শেষ। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।